লঞ্চে যে চলাচলের যে একটা আরামদায়ক, এই আরামদায়কটা তো কোনো যানবাহন দিতে পারে না। দর্শক, আজ যাব নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে। নৌপথের এই যাত্রায় আপনারাও সঙ্গী হন, সঙ্গে থাকুন। নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে সাধারণত এই এখন যে গন্তব্যগুলি লঞ্চে যাওয়া যায় সেটা হলো চাঁদপুর, শরীয়তপুরের নড়িয়া, মুন্সিগঞ্জ বা চাঁদপুরের মোহনপুর, একলাসপুর, এই সমস্ত এলাকায় এখনও লঞ্চে যাতায়াত করে। এক সময় এই লঞ্চ ঘাট বা নারায়ণগঞ্জ থেকে যে লঞ্চের পথগুলো ছিল, নৌযানের পথগুলি, সেগুলি আরও জমজমাট ছিল। যদিও এখন নৌপথের সেই রমরমা অবস্থা নেই, তারপরেও টিকে আছে নারায়ণগঞ্জের নৌপথ, নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল। এই লঞ্চ টার্মিনালটি একটি ঐতিহ্যবাহী লঞ্চ টার্মিনাল, কারণ এই নারায়ণগঞ্জ বন্দরনগরী এলাকা বহু আগে থেকে, সেই সময় থেকে নৌপথের একটা যে কদর ছিল, নারায়ণগঞ্জ ছিল সেই সময়ের নদী বন্দর, এখন টিকে আছে একেবারে বলা চলে যে কোনো মতে। কারণ এখান থেকে ছোট ছোট লঞ্চ কিছু মুন্সিগঞ্জে যায়, এটা আগের তুলনায় অনেক কম। আগে মুন্সিগঞ্জের লঞ্চও বেশি ছিল, এখন সেই তুলনায় কম। সেই সাথে চাঁদপুর, মোহনপুর, একলাসপুর কিংবা শরীয়তপুরের নড়িয়াতে যায়। দর্শক, আপনারা দেখছেন যে আমরা আছি নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটে, আর এখান থেকে আমরা উঠব মুন্সিগঞ্জগামী একটি লঞ্চে। মুন্সিগঞ্জ যাওয়ার পথে শীতলক্ষা নদী দিয়ে যখন যাব তখন বৈচিত্র্যময় অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারবো, জানাতে পারবো। এই নৌপথে যাওয়ার একটা উদ্দেশ্য হলো নদীমাতৃক এই দেশ, নদী সম্বন্ধে কিছুটা হলো জানানো। সে সাথে নৌ ভ্রমণ যে খুব কম টাকায় করা যায়, বিশেষ করে যারা ছোট যারা আছেন তাদেরকে নৌপথ সম্বন্ধে জানানো, নদী সম্বন্ধে জানানো। একটা বিকল্প বা একটা আনন্দদায়ক ভ্রমণ হতে পারে এই স্বল্প টাকার বা স্বল্প দূরত্বের নৌ ভ্রমণ। দুটা 20 মিনিটে লঞ্চটি ছাড়ার কথা এবং ঠিক সঠিক সময়ে লঞ্চটি ছাড়লো, যেটা বাংলাদেশে বা আমাদের দেশে কিন্তু এটা একটা বিরল ঘটনা। কারণ যেখানে অন্যান্য যানবাহনগুলি ঠিক সময়ে ছাড়ে না, সেখানে মুন্সিগঞ্জগামী লঞ্চটি সঠিক সময় ছাড়লো। মুন্সিগঞ্জগামী লঞ্চটি আমার যখন জ্ঞান হয়েছে তখন মুন্সিগঞ্জ সরাসরি চলে যেত। একটা সময় আমরা দেখলাম যে মদনগঞ্জ লঞ্চ ঘাট হলো। মদনগঞ্জ বাওয়া জুট মিলের ঠিক পাশেই মদনগঞ্জ লঞ্চ ঘাটটি, এবং এই ঘাটটি হওয়াতে একটা সুবিধা হয়েছিল যে তখন যারা মুন্সিগঞ্জে হরেগঙ্গা করে যে পড়তো, মদনগঞ্জ বা বৃহত্তর বন্দরের মানুষ যারা এই মদনগঞ্জ লঞ্চ ঘাট থেকে লঞ্চে করে মুন্সিগঞ্জে নামতেন এবং হরেগঙ্গা কলেজে যেতেন। আবার নারায়ণগঞ্জ থেকেও যারা হরেগঙ্গা কলেজে পড়তেন তারা নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট থেকে লঞ্চে করে মুন্সিগঞ্জে যেতেন। একটা কথা কিন্তু অনস্বীকার্য যে নারায়ণগঞ্জ হোক বা যে পথে হোক, লঞ্চের যে ভাড়া, সে ভাড়া অন্য সব যানবাহনের তুলনায় খুব কম থাকে। সাধারণত কম ভাড়া এবং আরামদায়ক
ভাবে লঞ্চে ভ্রমণ করা যায়। কারণ আপনি যখন বাসে চড়বেন, অনেকে বাসে চড়তে পারে না, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়ে অনেকে, কিংবা অনেক বয়স্ক মানুষও বাসে চড়তে অস্বস্তি বোধ করে। বাসে চড়তে গেলে কেউ কেউ বমি করে, বাসে চড়তে গেলে মাথা ঘুরায়, বাসে চলার সময় নানা রকম বায়ু দূষণের যে বিষয়টা সেটা থাকে। কিন্তু নৌপথের যে ভ্রমণ, সেই ভ্রমণে হলো একেবারে আরামদায়ক ভ্রমণ। নদীর যেই নির্মল বাতাস, চারদিক থেকে যে বাতাস আসে, সে বাতাস খেতে খেতে কিন্তু নদীপথে আরামেই চলে যাওয়া যায় গন্তব্যে। আমরা শীতলক্ষ্যা নদী দিয়ে চলছি। এই যে শীতলক্ষ্যা নদীর পানি এই মুহূর্তে, বর্ষাকাল এখনো আসেনি, বৃষ্টি হওয়ার কারণে পানির রং কিছুটা পাল্টেছে, নয়তো এই পানির রং কিন্তু আরো কালো থাকে। যদিও এক সময় এই পানির খুব সুনাম ছিল, শীতলক্ষ্যা নদীর পানি নিয়ে ইংল্যান্ডের বিখ্যাত সোডা কোম্পানি ব্রিটিশ আমলেই সে মিনারেল ওয়াটার তৈরি করতো, এবং সেই তখন মিনারেল ওয়াটার আমাদের মতো দেশে কেউ নামও জানতো না। তখন ইংল্যান্ড বা ইউরোপের, আমেরিকার আভিজাত যে পরিবারগুলো আছে তারা মিনারেল ওয়াটার পান করতো। সেই মিনারেল ওয়াটারের একটা বিখ্যাত কোম্পানি হলো সোডা, এবং তারা এই নারায়ণগঞ্জ নৌবন্দরে যখন মালামাল নিয়ে আসতো, তখন জাহাজ খালি করে চলে যাওয়ার সময় শীতলক্ষ্যা নদীর পানি জাহাজে করে নিয়ে যেত। সেই পানি দিয়ে তারা সোডা কোম্পানির, ইংল্যান্ডের বিখ্যাত মিনারেল ওয়াটার বানাতো। এছাড়া ইংল্যান্ডের বিখ্যাত ওষুধ কোম্পানিগুলি এই শীতলক্ষ্যা নদীর পানি দিয়েই কিন্তু ওষুধ বানাতো, এবং নাম করা সব ওষুধ হতো শীতলক্ষ্যা নদীর পানি দিয়ে। এখন সে নদীটা নিজেই মরতে বসেছে। লঞ্চে সাধারণত কয়েক ধাপে যাত্রী থাকে। ভিতরের যে চিত্রটা দেখছেন, এটাকে বলা হয় কেবিন। এখানে এটা লঞ্চ মালিক কর্তৃপক্ষ তারা নাম দিয়েছে বিলাস। এখানে কেবিন, এটার ভাড়া থাকে একরকম। আবার নিচে বসে আরেক যাত্রী বসার জায়গা নিচেও আছে, সেখানে যাত্রী ভাড়া কম থাকে। এই স্থানটা নামাজের স্থান। এটা যারা নৌপথে চলাচল করেন তাদের কাছে খুব পরিচিত, যে লঞ্চের এই পেছনটা মানুষ এমনি বসে থাকে, এবং নামাজের সময় এখানে অনেকে নামাজ পড়ে। নামাজের সময় যখন ওয়াক্ত হবে, তখন ওই সময়ে নামাজ তারা পড়েন। এই মুহূর্তে আমরা মেরিন ইনস্টিটিউট, যেটা নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দায় অবস্থিত, মেরিন ইনস্টিটিউট সে এলাকা ছাড়ছে। এবং এটার মেরিন ইনস্টিটিউটের যে ঘাটটা, এই ঘাটটার নাম হলো দুদারা ঘাট আছে, এখানে ফায়ার ঘাট হিসাবে পরিচিত। ঠিক এই ঘাটের, মেরিন ইনস্টিটিউট এবং ঘাটের পাশে আবার যেই চিত্রটা দেখতে পাচ্ছেন, এটা হলো ডক ইয়ার্ড, সোনাকান্দা ডক ইয়ার্ডের নামে পরিচিত। এই ডক ইয়ার্ডটি এক সময় পুরোপুরি সরকারি ছিল, আর এখন বাংলাদেশ নৌবাহিনী এই ডক ইয়ার্ডটি পরিচালনা করে, এবং এই ডক ইয়ার্ডের খুব সুনাম রয়েছে অনেক দিন ধরে, যুগ যুগ ধরে। এই ডক ইয়ার্ডে বিভিন্ন সরকারি বেসরকারি জাহাজ বানানো হয়। এই এলাকায় কিন্তু শুধু নৌবাহিনী চিত্র ডক ইয়ার্ড আছে এমন নয়, এই এলাকায় আশপাশে আরো অনেক ডক ইয়ার্ড আছে, যেখানে ছোট বড় জাহাজ তৈরি হয়, এবং জাহাজ শিল্পের ভূমিকা রাখে এই ডক ইয়ার্ড। আপনারা দেখতে পাচ্ছেন যে শীতলক্ষ্যা সেতু, যেটা তৃতীয় শীতলক্ষ্যা সেতু, শীতলক্ষ্যা নারায়ণগঞ্জের সৈয়দপুর থেকে বন্দর উপজেলার মদনগঞ্জে গিয়ে এই সেতু ঠেকেছে, এবং এই সেতু দিয়ে এখন যানবাহন চলে। শীতলক্ষ্যা সেতুর পাশে একটি ডক ইয়ার্ড, কর্ণফুলী ডক ইয়ার্ড। এরকম ডক ইয়ার্ড আমি আগেই বলেছি যে এমন ডক ইয়ার্ড এই শীতলক্ষ্যা নদীর পূর্ব পারে অনেক আছে, এবং এই ডক ইয়ার্ডগুলি জাহাজ শিল্পে ভালো ভূমিকা রাখে, দেশের অর্থনীতিতে অবদান রাখে। শীতলক্ষ্যা সেতুর নিচে যে
আমরা কিছুক্ষণ পরে আমাদের লঞ্চটি অতিক্রম করবে। এরপর কিছুটা এগিয়ে গেলেই আমরা মদনগঞ্জ লঞ্চ ঘাট পেয়ে যাব। একেবারে যারা নৌপথে চলেন তাদের কাছে বা নদীর দুপারের যারা বাসিন্দা আছে তাদের কাছে খুব পরিচিত, এবং লঞ্চের বিভিন্ন যানবাহনের সাইরেনের রকম চেঞ্জ হলো, পরিবর্তন হলো, লঞ্চের কিন্তু সেই পুরনো সাইরেনই রয়ে গেছে, যেটা শুনলে মানুষ হয়তো অনেকেই পুরনো দিনের কথা ভাববে। শীতলক্ষ্যা সেতুর এই অংশটা মদনগঞ্জ নদীর তীরে, এই অংশটা আমি ছোটবেলা থেকে দেখেছি। এই নদীর তীরটা একটু ঢালু, যার ফলে এখানকার যারা বাসিন্দা আছেন তারা কিন্তু গোসল করতে পারেন আরামে। আপনারা দেখছেন যে নদীতে গোসল করছে, আবার কেউ কেউ জালও ফেলেছে মাছ ধরার জন্য। এখানে অনেক আগের থেকেই অনেক মানুষ গোসল করে, এবং এই মানুষগুলোর সামনে কিন্তু ছোট ছোট মাছ লাফ দিয়ে যাচ্ছে, যদিও ক্যামেরা এটা কতটুকু দেখা যাবে। ছোট ছোট এই মাছগুলো আগে আমরা যখন ছোট ছিলাম এই নদীর তীরে গোসলের সময় দেখেছি যে অনেক মাছ, তো মাছগুলো খুব লাফাতো, ধরা খুব কষ্টকর ছিল, যদিও যাদের জাল বা যারা মাছ ধরে নিয়মিত তারা ধরতে পারতো। আর এই নদীর ঘাটগুলিতে আশপাশের যে গ্রামগুলো, সে গ্রামের মানুষেরা এসে নিয়মিত গোসল করত, এবং এই গোসলের যে চিত্র সেটা হতে এমন যে যাদের বাড়ি থেকে বের হয়ে লুঙ্গি গামছা বা যার যার পরিধানের কাপড় নিয়ে গোসল করতে আসতো, গোসল করে যাওয়ার পথে ভেজা লুঙ্গিটা কাঁধে ছড়িয়ে দিত, বাড়ি যেতে যেতে এই রোদে লুঙ্গিটা শুকিয়ে যেত। যেটা আরেকটা লঞ্চ, এটা নারায়ণগঞ্জেতে যাবে, এটার নাম ওয়াসেনাথ। এই লঞ্চটিও মুন্সিগঞ্জের। আমরা ভিড়ব এখন মদনগঞ্জ লঞ্চ ঘাটে। আমরা বলতে লঞ্চটি এখানে ভিড়ে। এই মদনগঞ্জ লঞ্চ ঘাটটির একটি পুরনো ঐতিহ্য আছে। এর পাশে যে এখন দেখতে পাচ্ছেন এটা বসুন্ধরার একটা মিল, টিস্যু ফ্যাক্টরি। এখানে ছিল বাওয়া জুট মিল। বাওয়া জুট মিল দক্ষিণ এশিয়ার একটি ঐতিহ্যবাহী জুট মিল। আমরা জানি দক্ষিণ এশিয়ার বৃহত্তম জুট মিল হলো আদমজি, যেটা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত। আর এই বাওয়া জুট মিল হলো দক্ষিণ এশিয়ার প্রথম জুট মিল, যেটা পাকিস্তানের বাওয়ানি পরিবারের প্রতিষ্ঠিত, এবং এই জুট মিলটি খুব নাম করা ছিল। এখানে বিভিন্ন অঞ্চলের শ্রমিকরা কাজ করত। আমাদের লঞ্চটি মদনগঞ্জ লঞ্চ ঘাটে ভিড়ছে। এখান থেকে যাত্রী কিছু উঠবে। আপাতত যাত্রী নামার কাউকে দেখতে পেলাম না। যাত্রীরা উঠছে, বেশ কিছু যাত্রী উঠছে, তারাও মুন্সিগঞ্জ যাবে। এই মদনগঞ্জ থেকে মুন্সিগঞ্জের যে যাওয়ার যে নৌপথের যে বিষয়টা, এটা খুব অল্প দূরত্বের। যাত্রীরা ওঠার পরেই মদনগঞ্জ লঞ্চ ঘাট থেকে লঞ্চটি ছেড়ে এবার মুন্সিগঞ্জের দিকে যাবে। মদনগঞ্জ লঞ্চ ঘাটের ঠিক পশ্চিম পারে নারায়ণগঞ্জের সৈয়দপুর থেকে আরম্ভ করে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত অনেকগুলো সিমেন্টের ফ্যাক্টরি আছে। এখানে প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরি, মেট্রো, তারপরে আছে সিমেন্ট, এরকম কয়েকটি সিমেন্ট কারখানা আছে। আমরা যদি পূর্ব পারে তাকাই, অর্থাৎ শীতলক্ষ্যা নদীর পূর্ব পারে তাকাই, এখানে দেখবেন যে এই লঞ্চ ঘাটের পাশে যে ঘরগুলি দেখা যাচ্ছে, এটা হলো মদনগঞ্জ শান্তিনগর এলাকা। মদনগঞ্জ শান্তিনগর এলাকা, যেটা মোটামুটি নাম করা, এবং এখানে অনেকগুলি ঘর একরকম দেখা যাচ্ছে। এটা হলো সরকারের দেয়া ভূমিহীনদের জন্য যে ব্যবস্থা, সে ব্যবস্থায় তোলা ঘর। এই
শান্তিনগর যে এলাকাটা, এখানে এই নদীর পাশে অনেক ফসলও ফলে। আমার নাম আব্দুল হামিদ। আব্দুল হামিদ, কতদিন ধরে আছেন এই পেশা? বিগত 35 বছর। সবসময় কি মুন্সিগঞ্জ পথে চালান? বিভিন্ন রোডে চালাইছি, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, তালতলা, বালিগাঁও, বহরি। মুন্সিগঞ্জ পথে কতদিন ধরে চালান? প্রায় 25 বছর। একটা সময় এই পথে অনেক যাত্রী ছিল না? অনেক যাত্রী, অনেক লোক। এখন কি অবস্থা আছে? এখন না, এখন তো যাত্রী নাই, এখন যাত্রীও নাই। আগের সেই লঞ্চ নাই, আগে 28টা লঞ্চ চলতো নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ রোডে। এখন তো ওই রোজগার মালিকের যাত্রী হয় না বিধায় এখন বিভিন্ন দিকে বাই রোড হয়ে গেছে। অন্য জায়গায় গিয়ে চালান। এখন ওই জাহাজগুলো মালিকরা এখন কি করবো, জাহাজ সম্পদ বানাইও তো এরা বিভাগে বসছে, যাত্রী হয় না, রোজগার হয়, স্টাফের বেতন দিতে পারে না, স্টাফের বেতন দিয়ে স্টাফ চালিয়ে রাখতে পারে না বিধায় অপেক্ষা করতে করতে এরা এখন অপারক হয়ে গেছে বিধায় অনেকে লঞ্চ ভাঙার হিসাবে বিক্রি করে রয়েছে, আবার অনেকে দূর দূরান্তে বিক্রি করে ফেলাইছে। বিক্রি করতে করতে এখন বর্তমানে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ রোডে 7টা লঞ্চ আছে, 7টা লঞ্চ আছে, তাই তো এখন পোষায় না। 7টাই মানে যাত্রী পাওয়া যায়। দেখেন জাহাজগুলি যে রাখছে এমন পজিশনে, যেমন একটা ব্যারিকেড দিছে, একটা ব্যারিকেড দিছে, এই মধ্যখান দিয়ে যে আমরা নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাবো, আমরা ধলেশ্বরীতে যাবো, ধলেশ্বরীতে যাওয়ার কোনো রাস্তা না রাখে, আমরা কিভাবে ঢুকবো? লঞ্চ চালক কাকা যিনি এটা বললেন যে এইভাবে জাহাজগুলি রাখার ফলে একটা ব্যারিকেডের মতো দেওয়া হয়েছে, এবং এই ব্যারিকেডের ফলে লঞ্চ চলাচলও কিন্তু সমস্যা সৃষ্টি হয়। মুন্সিগঞ্জ যেতে শীতলক্ষ্যা নদী নয়, শুধু শীতলক্ষ্যা নদী পার হয়ে ধলেশ্বরী নদীতে পড়ে, এবং সে সাথে মেঘনা নদীও দেখা যায়। এখানে 3 নদীর একটা মোহনা আছে। মেঘনা যদিও চলে গেছে চাঁদপুরের দিকে, ধলেশ্বরী মুন্সিগঞ্জের দিকে, আর শীতলক্ষ্যাটা নারায়ণগঞ্জ থেকে এসেছে। কিভাবে ঢুকবো? বাস্তবটা দেখেন, বাস্তবটা দেখেন কিভাবে আমরা ঢুকবো। এখন এই যে ব্রেকের যেভাবে দেওয়া আছে, যে জাহাজগুলো রাখছে, এখন আমরা কিভাবে ঢুকবো? যেভাবে জাহাজ এখানে ভিড়ানো আছে, দেখলে মনে হবে যে কোনো পোর্ট, মোংলা বা চট্টগ্রাম পোর্ট। আসলে এখানে কোনো পোর্ট নয়, কিন্তু আশপাশে অনেক সিমেন্ট কারখানা থাকাতে এই জাহাজগুলো এইভাবে ভিড়ে থাকে। অল্প সময়ের মধ্যে আমরা ঘাটে আমাদের লঞ্চ ভিড়বে। এই মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটটি শুধু নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ যাত্রীদের কাছে নয়, অনেক দূর পাল্লার যে নৌযান আছে সে সমস্ত যাত্রীদের কাছে পরিচিত। অর্থাৎ বরিশাল, ভোলা বা এই বিভিন্ন দূর দূরান্তে যে বড় জাহাজগুলো যায়, সেই জাহাজগুলো কিন্তু অনেক জাহাজেই বা অনেক লঞ্চেই এই মুন্সিগঞ্জে ভিড়ে, এবং অনেক যাত্রী ঢাকার সদরঘাট থেকে, বিশেষ করে বরিশাল অঞ্চলে, বৃহত্তর বরিশাল অঞ্চলের অনেক যাত্রী ঢাকার সদরঘাট থেকে না উঠে যারা আশপাশে আছেন, বিশেষ করে নারায়ণগঞ্জে আছেন, মুন্সিগঞ্জে আছেন, তারা মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে তাদের নির্ধারিত সিট কেবিন উঠে গন্তব্যে যান। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ ঘাটে এসে লঞ্চে আসলাম। এই লঞ্চ যাত্রায় আমাদের সঙ্গে আরো অসংখ্য যাত্রী ছিল, নানা বয়সী যাত্রী, ছোট শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ সবাই ছিল। এই লঞ্চ যাত্রায় কিন্তু কারো মুখে কোনো ক্লান্তির ছাপ দেখি না। আমরা যখন বাসে করে দূরপাল্লা, বাসে করে দূরে কোথাও বেড়াতে যাই, সেখানে কিন্তু অধিকাংশ যাত্রীর একটা বিরক্ত ভাব থাকে, ক্লান্তি ভাব থাকে। লঞ্চের যাত্রাটা খুব একেবারে আরামদায়ক এবং অনেকটাই স্বস্তিকর, আর ভাড়াও তুলনামূলক কম।